নমস্কার, হাই টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। এই মুহূর্তে রাজ্যের তাপমাত্রা যথেষ্ট বেশি। কলকাতার শহরের তাপমাত্রা 38 ডিগ্রিরও ওপরে, কিন্তু রাজনৈতিক তাপমাত্রাও চরমে। আর সেই তাপমাত্রা যখন চরমে, সেই সময়ে আরও একটি বিষয়ে কিন্তু একেবারেই হেলাফেলা করা যাচ্ছে না, সেটা হলো করোনার উপদ্রব। এই মুহূর্তে যে অবস্থা, তাতে রাজনৈতিক আলোচনা ছেড়ে আজকে একটু করোনা নিয়ে আলোচনা করব আমরা হাই টকে, যেখানে করোনার দ্বিতীয় ঢেউ অত্যন্ত মারাত্মক একটা আকার নিয়েছে। ডাবল মিউট্যান্ট করোনার ভ্যারিয়েন্ট এই মুহূর্তে রাতের ঘুম কেড়ে দিয়েছে চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের এবং অবশ্যই আম জনতারও। আমরা সকলেই চিন্তিত যে ঠিক কি হবে এই মুহূর্তে। 2,59,170 জন আক্রান্ত হয়েছেন আজ। আইসিএমআর এর তথ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে এরকমটাই। আর রাজ্যে সংখ্যাটা 8,426। গতকাল অর্থাৎ সোমবার রাত সন্ধেবেলায় 8টার সময় যে তথ্য দেওয়া হয় রাজ্য দফতরের তরফ থেকে, সেই দফতরের তথ্য অনুযায়ী 8,426 দৈনিক সংক্রমণ। সেই সংক্রমণ আজকে রাত্রে 8টা বাজলে ঠিক কোথায় গিয়ে পৌঁছবে, ঠিক কি সংখ্যা আমাদের সামনে আসবে চমকে দেবার মতো, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা সেই মারাত্মক ঢেউয়ের দিকেই নজর রাখবো, যে ঢেউ এই মুহূর্তে হয়ে উঠেছে মারণ ঢেউ। এই মুহূর্তে মারণ ঢেউ ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটাই আমরা বোঝবার চেষ্টা করব। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আজকে কথা বলবো, ঠিক কি করা যেতে পারে, ঠিক কি করা উচিত ছিল আমাদের, ঠিক কি করা উচিত এরপর, সেই সব নিয়েই কথা বলবো। কারণ এবারের এই সাংঘাতিক মিউট্যান্ট, যে নতুন স্ট্রেন, যে স্ট্রেন গোটা দেশময় ছড়িয়ে পড়েছে এবং দেশের বাইরেও সেই স্ট্রেন, সেই ইন্ডিয়ান স্ট্রেন কিন্তু দুনিয়ার, বিশ্বের রাতের ঘুম কেড়েছে। সেই মিউট্যান্ট ভাইরাসের উদ্বিগ্ন সব মহল। একটি পরিসংখ্যান একটু করে জানিয়ে রাখি, দেশে দৈনিক সংক্রমণের যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে 2 সপ্তাহ আগে আক্রান্ত হয়েছিলেন 96,982 জন। গত 24 ঘন্টায় সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 2,59,170 জন, অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 167%। মৃত্যুর হার 2 সপ্তাহ আগে ছিল 446 দৈনিক মৃত্যুর হার, সেখানে গত 24 ঘন্টায় মৃত্যুর হার 1,761, অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 295%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী 19শে এপ্রিল অর্থাৎ গতকাল রাত 8টা পর্যন্ত যে তথ্য, 2 সপ্তাহ আগে দৈনিক সংক্রমণ ছিল 1,961, তা গত 24 ঘন্টায় এসে দাঁড়িয়েছে 8,426, অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 330%। মৃত্যু, দৈনিক মৃত্যু ছিল 2 সপ্তাহ আগে 4 জন, আর গত 24 ঘন্টায় সেটি এসে দাঁড়িয়েছে 38 জনে, অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 850%। সুতরাং সংখ্যাগুলো অবশ্যই চোখ রাঙাচ্ছে। আর এই নতুন যে করোনা ভাইরাস, সেই নতুন করোনা ভাইরাসের সিমটমসও কিন্তু আলাদা, আমরা জানবো তা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে। কিন্তু এই নতুন করোনা ভাইরাস কেন কিছুতেই তাকে রোখা যাচ্ছে না, এমনকি ভ্যাকসিন নিয়েছেন যারা, তাঁরাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। দেখুন একটি প্রতিবেদন। করোনা দ্বিতীয় ঢেউ কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। প্রতিদিন রেকর্ড সংক্রমণে দেশের করোনা পরিস্থিতি চিন্তায় রাখছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থেকে আমজনতাকে। অন্যদিকে বিশ্বজুড়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ, যার পিছনে রয়েছে ভারতের ডাবল মিউট্যান্ট কোভিড ভাইরাস। এই ডাবল মিউট্যান্ট ভাইরাসের জন্য ব্রাজিলকে টপকে আবারও করোনায় বিধ্বস্ত দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বিশেষজ্ঞদের দাবি, করোনা ভাইরাসের এই নতুন এবং আরও শক্তিশালী প্রজাতি 130 কোটির দেশ ভারতের চিন্তা আরও বাড়াচ্ছে। মে মাসের শুরুর দিন থেকেই 18 বছরের ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু শুধু টিকা নিয়ে কি পার পাওয়া যাবে নতুন করোনা ভাইরাসের হাত থেকে? বারবার অভিযোজনের মাধ্যমে নিজেকে বদলে ফেলা করোনা ভাইরাসের নতুন প্রজাতি যেভাবে কালবৈশাখীর মতো ছড়িয়ে পড়ছে, তাতে শঙ্কা ঘনাচ্ছে, উদ্বেগ বাড়ছে দুনিয়া জুড়েই। গবেষকরা বলছেন,
চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ভারতে করোনা ডাবল মিউট্যান্ট ভাইরাসের সন্ধান পাওয়া যাচ্ছে। গত বছরের তুলনায় প্রতিদিন 3 গুণ মানুষকে সংক্রমিত করছে এই নতুন প্রজাতির ভাইরাস। মারাত্মক এই ভ্যারিয়েন্ট ভারতের অধিকাংশ রাজ্যেই ছড়িয়ে পড়েছে। ভ্যাকসিন নেওয়া থাকলে বা আগে করোনা হয়ে থাকলেও এই নতুন ভ্যারিয়েন্টকে রোখা যাচ্ছে না। সুতরাং শঙ্কার মেঘ ঘনাচ্ছেই। হাই নিউজ নেটওয়ার্ক। শঙ্কার মেঘ ঘনাচ্ছেই, সেই শঙ্কার মেঘ ঠিক কতটা নিয়ন্ত্রণের বাইরে? রোখা কেন যাচ্ছে না? কেন ভ্যাকসিনের অপ্রতুলতা বিভিন্ন রাজ্য থেকে উঠে আসছে? কেন বিভিন্ন জায়গা থেকে অক্সিজেনের অপ্রতুলতার কথা উঠে আসছে? অক্সিজেন কম, এমনকি রাজধানী দিল্লিতে পর্যন্ত এই মুহূর্তে অক্সিজেনের অভাব। ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজনে, বাণিজ্যের প্রয়োজনে যে অক্সিজেন, সেই অক্সিজেনকে হসপিটালে নিয়ে আসবার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। কেন এই অপ্রতুলতা? সত্যি সত্যি কি তাহলে পরিকাঠামোয় কোথাও গলদ রয়েছে? এই প্রশ্নগুলো অবশ্যই উঠে আসবে যে এই মুহূর্তে ঠিক কি কি সিমটমস দেখা যাচ্ছে। কারণ নতুন যে করোনা ভাইরাস, সেই ভাইরাসের সিমটমসগুলো একটু অন্যরকম। কারোর চোখ লাল হচ্ছে, কারোর গা হাত পায়ে ব্যথা হচ্ছে, কারোর ডায়রিয়ার মতন ঘটনাও ঘটছে। তো সেগুলো নিয়ে আমরা এবার কথা বলবো চিকিৎসকদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ডক্টর অনির্বাণ দলুই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর দলুই, আপনাকে স্বাগত। আমি এই মুহূর্তে করোনার যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউকে যদি আমরা মারণ ঢেউ বলে নাম দিই তাহলে বোধহয় কম বলা হবে না। মারণ, সত্যি সত্যি মারণ। কারণ এই মুহূর্তে এ দেশে 2,59,170 জন আজকে আক্রান্ত, নতুন করে আক্রান্ত। আরো অনেকেই আক্রান্ত অবস্থায় রয়েছেন। সেরে ওঠার পরিমাণটা কি এবারে, আমি একদম সামগ্রিকভাবে একটু ডক্টর দলুইয়ের কাছে জানতে চাইবো যে আমরা মাঝে মধ্যেই বারে বারেই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে এই দেশে বিভিন্ন রাজ্যে যেভাবে সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠছে, দ্বিতীয় ঢেউটা সত্যি সত্যি একটা মারাত্মক আকার ধারণ করছে। সেই জায়গা থেকে এবারের এই মারণ ভাইরাসের রূপটা কি একটু অন্যরকম? ঠিক কেমন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই সময়ের নিরিখে আমি প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করতে চাই যে অবস্থা খুব কঠিন, সিচুয়েশন অত্যন্ত খারাপ। আপনারা সবাই মাস্ক করুন, কোভিড বিধি পালন করুন এবং যথাসম্ভবভাবে ভিড় এড়িয়ে চলুন। এটা দিয়ে আমি আজকের এই মেসেজ বা এই বার্তাটা দিয়ে আমি আজকে কথাবার্তা শুরু করতে চাই। তো প্রথমে যে প্রসঙ্গে এলাম যে আমাদের কি অবস্থা এখন, আমরা যদি দেখে থাকি যে আগের বছরের অবস্থা আমরা জানি। ডিসেম্বর জানুয়ারি থেকে কেসের সংখ্যা কমতে শুরু করেছিল, দৈনিক আক্রান্তের সংখ্যা একদম নেমে গেছিল, তারপর আস্তে আস্তে আবার বেড়েছে। এবং এই বাড়ার কারণটা আমরা এর আগেও শান্তম বাবু আপনাদের সাথে আমরা একসাথে বসে আলোচনাও করেছি যে এখানে মানুষ যখন আবার নিজেদেরকে যে কোভিড বিধি পালন করা বা যে সমস্ত বিধিগুলো পালন করার কথা আমরা বলেছি সেগুলো থেকে যখন বিরত থেকেছে, যখন সেগুলো থেকে নিষ্ক্রিয় থেকেছে, তখনই কিন্তু এই ভাইরাস নিজেকে মিউটেট করতে করতে একটা মারণ ভাইরাসে পরিণত হয়েছে এবং আবার ফিরে এসেছে, এবং মানুষ সতর্ক হয়নি বলে একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছে। এইটা হলো প্রেক্ষাপট। এবং সেই প্রেক্ষাপটের থেকে দাঁড়িয়ে আজকে ঠিক মার্চ মাসের শেষের দিক থেকে এই এপ্রিল মাসটার পুরো সময়টা কিন্তু ভয়ঙ্কর ভাবে দেখেছি আমরা কোভিড ফিরে এসেছে। এবং শুধু 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা বিচার করলেই কিন্তু আমরা সামগ্রিক চিত্রটা একদম পরিষ্কার হয়ে যাবে যে কি ভয়ঙ্কর দ্রুত হারে এই রোগটা ছড়িয়ে পড়ছে। একদমই তাই। এবার এই নতুন যে রোগ, এই যে সেকেন্ড ওয়েভ, এর যে কি কি ফিচার কিছু আছে বা কিছু আলাদা কিনা আমরা সে প্রসঙ্গে হয়তো দ্বিতীয় আলোচনায় যাব। তার আগে ছোট করে বলে নিই, এই যে দেখা যাচ্ছে যে এই মারণ ভাইরাস, যেটা কোভিড ভাইরাস, যেটা আগের বছরের তুলনায় কিন্তু এবছরে অনেক বেশি সংক্রমণের হার নিয়ে অনেক বেশি সংক্রামক হিসেবে কিন্তু অ্যাপিয়ার করেছে, চলে এসেছে। অনেক বেশি সংক্রমণের হার মানে কি রকম, আমরা যদি দেখে থাকি যে সেকেন্ড ওয়েভ যখন ইউকে বা ব্রিটেনে যখন এসেছিল তখন প্রায় 70% তার বেশি হার ছিল লোকজনকে সংক্রামিত করা। মানে একজন মানুষের থেকে আরেকজন মানুষের সংক্রমণের হার কিন্তু 70% বেড়ে গেছিল। এবং সেই ট্রেন্ড কিন্তু এখানেও ফলো করা হয়েছে। এখানে ইউকে স্ট্রেন, সাউথ আফ্রিকান স্ট্রেন, ব্রাজিলিয়ান স্ট্রেন, এসব ছাড়াও ভারতের ইন্ডিজেনাস স্ট্রেন, মানে যেগুলো ভারতবর্ষেই ছিল এবং নিজেদেরকে মিউটেট হতে 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 নিজেদের চরিত্র বদল করতে করতে আজকে অন্য একটা নতুন শক্তিশালী ভাইরাসে, একই ভাইরাস তার কিন্তু নতুন শক্তিশালী চরিত্র নিয়ে হানা দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ভাইরাসও কিন্তু একই রকম ভাবে অত্যন্ত বেশি রকম ভাবে সংক্রামক বা একজনের থেকে অত্যন্ত দ্রুতভাবে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে।
মৃত্যু হার কিন্তু এখনো পর্যন্ত, হ্যাঁ এটা একটা আশার আলো হতে পারে, কিন্তু আশা কেন নয় সেটা আমি একটু পরিষ্কার করি। যে হারে সংক্রমণ বাড়ছে সে হাতে কিন্তু সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে একটা সময় আজকে কয়েক লক্ষ মানুষ একসাথে, 2.5 লক্ষ 2,60,000 মানুষ একসাথে আক্রান্ত হচ্ছেন রেগুলার। এবং এই সংখ্যা অচিরেই কিন্তু যদি আমরা না সামলাতে পারি 5 লাখ 10 লাখে পৌঁছে যেতে পারে। এবং তখন কিন্তু আমাদের কাছে একটা সময় আসবে যে 2 কোটি 3 কোটি মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে থাকবেন, বা 2 কোটি 3 কোটি মানুষ কিন্তু এক এক দিনে কোভিডে আক্রান্ত হয়ে থাকবেন বা তার আরো বেশি। এবং তারা কিন্তু চিকিৎসার জন্য ছটফট করবেন। তাদের মধ্যে যদি 10% লোকেরও শয্যা বা বেডের দরকার হয়, তারা কিন্তু চিকিৎসার জন্য ছটফট করবেন, বেড পাবেন না। কেননা ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারে, হেলথ সিস্টেমে কিন্তু এত সংখ্যক মানুষকে বেড দেওয়া বা চিকিৎসা দেওয়া, ভর্তি রেখে চিকিৎসা করা কিন্তু অসম্ভব ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে ডেথ রেট কমটার থেকেও, মৃত্যুর হার কমটার থেকেও আমাদের কাছে ইম্পর্টেন্ট মৃত্যুর সংখ্যাটা কত বেশি হচ্ছে। মৃত্যুর সংখ্যা বেশি মানে গুরুতর রোগের সংখ্যা বেশি। আমি আবারও বলছি, হয়তো রেট বা সিভিয়ারিটির রেট বা ডেথ রেট সেটা হয়তো সত্যিই কম, কিন্তু এত সংখ্যক মানুষ, মানে আজকে যদি 50 জনের মধ্যে আমি দেখি যে, আমি যদি ধরে নিলাম যে 2% মানুষের ডেথ রেট হচ্ছে 2%, মানে 100 জনের মধ্যে 2 জন মারা যাবেন 100 জনের কোভিড হলে। কিন্তু সেই সংখ্যাটাই যদি 1 কোটিতে গিয়ে দাঁড়ায়, তাহলেই কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। সেটা হয়ে যাবে 2 লক্ষ মানুষ মারা যাবে। একদম একদম। সুতরাং সংখ্যার বিচারে কিন্তু এখন ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে যাচ্ছি। সুতরাং যেভাবেই হোক আমাদের এখান থেকে বেরোতে হবে। একেবারেই তৃতীয়ত যে হ্যাঁ, হ্যাঁ, প্রসঙ্গে আমরা আসি, যে মিউটেশনের কথা বলছিলেন শান্তম হুম, বাবু। হুম, একেবারেই তাই। মিউটেশনের কথা যেটা আপনি বলছিলাম আমরা, যে ভারতবর্ষের কিন্তু রিসেন্টলি আমরা পশ্চিমবঙ্গের কথায় ফিরে আসি। পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি কিন্তু ভাইরাসের কল্যাণীতে স্টাডি করা হয়েছে রিসেন্টলি, একদম নতুন রেজাল্ট আমাদের কাছে হয়তো কাল পরশুই আসবে, যে কল্যাণীতে ভাইরাসটাকে পর্যবেক্ষণ করা হয়েছে, তার স্ট্রেন মিউটেশন গুলো দেখা হয়েছে এবং 7টা মিউটেশন পাওয়া গেছে একটা ভাইরাসে। 7। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। মানে এত র্যাপিড মিউটেশন হচ্ছে। যদি আমরা নভেম্বর মাসে দেখে থাকি, আজকে থেকে ঠিক 5-6 মাস আগে, তখন কিন্তু মিউটেশনটা ছিল প্রতি মাসে বা 2-3 মাসে 30টা মিউটেশন। আজকে সেখানে দাঁড়িয়ে প্রতিদিনে আমরা লক্ষ্য করছি 14 থেকে 15 রকমের মিউটেশন তৈরি হচ্ছে। তার মানে কি ভয়ঙ্কর হারে মিউটেশন হচ্ছে আপনাদের বুঝে নিতে হবে। মিউটেশনের ক্ষতিটা কোথায়? এই যে নিজেদের ভাইরাস সবসময় শরীরের মধ্যে ঢুকে নিজে বেঁচে থাকে এবং লড়াই করে এই প্রতিবেশের বিরুদ্ধে। কেন এই পরিবেশে লড়াই করতে হয় তাকে? মানুষের শরীরে যে কোনো ভাইরাস ঢুকলেই মানুষের শরীরে যে অনাক্রম্যতা, যে ইমিউনিটি আছে, সেটা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দেয়। এবং তাতে কিন্তু বেশিরভাগ ভাইরাসে 99% ক্ষেত্রেই ভাইরাসটা মরে যায়, সেটা অন্য ভাইরাসের ক্ষেত্রে। কিন্তু এই কোভিড ভাইরাস দেখা যাচ্ছে যখন মানুষের শরীরে ঢুকছে, তখন মানুষের ইমিউনিটির সাথে লড়াই করতে গিয়ে সেই ইমিউনিটিকে পার করে সে চলে যাচ্ছে। তার কাছে এমন কিছু জেনেটিক সিকোয়েন্সিং এ চেঞ্জ হয়ে গেছে যে সে এই ইমিউনিটিটাকে পার করে চলে যাচ্ছে। এবং এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, আপনাদের একটা কথা জানা জরুরি, যে আমরা দেখতে পাচ্ছি এখন যে অনেক মানুষ আসছেন যাদের হয়তো জ্বর হয়েছে বা হয়তো কোভিড এর বাকি সিমটম হয়েছে। দেখা যাচ্ছে শুকনো কাশি বা বুকে শ্বাসকষ্ট হচ্ছে, এক্স রে করে বা সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে বুকে দুদিকে নিউমোনিয়া, সাদা হয়ে গেছে বুকটা পুরো। তাদেরও কিন্তু গলা থেকে বা নেজোফ্যারিংস থেকে যখন আমরা ওই আরটিপিসিআর টেস্ট করছি তখন নেগেটিভ আসছে। তার মানে ভাইরাসটা কিন্তু এখন আমাদের গলা বা নাকের যে ইমিউনিটি, যে লোকাল ইমিউনিটি আমরা বলি, লোকাল অ্যান্টিবডি, সেগুলোকে ক্রস করে সোজাসুজি লাংসে চলে যাচ্ছে আচ্ছা, এবং সেখানে গিয়ে কলোনাইজ করছে। আজকে আমরা আরটিপিসিআর বা এই যে জন্য সোয়াবটা কেন নিতাম? কেননা সেখানে গিয়ে ভাইরাসগুলো কলোনাইজ করতো আমার নাকে, আমার মুখের ভেতর, এখানে কলোনাইজ করতো, মানে এখানে বংশ বিস্তার করতো। রাইট, সেখানে তার মানে বেশি পাওয়া যেত, তাই আমি সেখান থেকে ভাইরাসটাকে তুলতাম। এখন দেখা যাচ্ছে সেটা লাংসে গিয়ে বেশি করে ভাইরাস বংশ বিস্তার করছে এবং তার ফলটাও কিন্তু মারাত্মক হচ্ছে। এবার 4 নম্বর জায়গায় আসি, এই ভাইরাসের কি, এই ভাইরাসের নতুন যে ভাইরাসটা আসার পরে আরো বেশি সংখ্যক মানুষ তো আক্রান্ত হচ্ছেনই। দেখা যাচ্ছে বাচ্চা এবং কম বয়সীরা, যারা আগের ওয়েভে বা আগের বছরে যাদের কিন্তু কম, আমরা দেখেছিলাম যে খুব একটা হচ্ছে না বা হলেও খুব মৃদু উপসর্গ হচ্ছে, এবছরে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। বহু মানুষ আছে 45 বছরের কম, 35 থেকে 40-45 এই বয়সের মধ্যে, বা ইভেন 19-20 বছরের বয়সেরও বহু পেশেন্ট আছে যাদের কিন্তু পারসিস্টেন্ট ফিভার, অনেক দিন ধরে জ্বর থাকছে, শ্বাসকষ্ট শুরু হচ্ছে, স্যাচুরেশন 90 এর নিচে নেমে যাচ্ছে,
তাদের ইমিডিয়েটলি ভর্তি করে আমাদের আইসিইউতে বা ওয়ার্ডে ভর্তি করে অক্সিজেন দিতে হচ্ছে, বাকি যা যা ওষুধপত্র আছে সেগুলো চালাতে হচ্ছে। সুতরাং গুরুতর কিন্তু রোগীর সংখ্যা এবং পরিস্থিতিও সেই গুরুতর। রোগীর যে বয়সকাল সেটাও Right. কিন্তু এবারে অনেকটা আলাদা হয়েছে। এবং একই সাথে বাচ্চাদের, আমরা আগের বছর বলেছিলাম বাচ্চাদের ভয় প্রায় নেই বললেই চলে, সেই জায়গায় বলার যত এখন নেই, এখন বাচ্চাদেরও কিন্তু কোভিড হচ্ছে। এতই সংক্রামক যে এই ভাইরাসটা, আগের বছর আমরা দেখছিলাম যে বাড়িতে যদি একজনের হয় সবার কিন্তু হচ্ছে না, এটা আপনারাও প্রত্যক্ষ করে দেখবেন যারা আমার কথা শুনছেন আজকে। ঠিক। কিন্তু এখন বাড়িতে যদি একজনের হয়, আমরা কিন্তু 2-3 দিন পরেই দেখতে পাচ্ছি বাকি সকলেই হয় সিমটোম্যাটিক, নাহলে টেস্টে পজিটিভ পাওয়া যাচ্ছে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইরাসের চরিত্র বদলটা আমাদের মাথায় রাখতেই হবে। একেবারে আরো একটা কথা বলি 5 নম্বর, এটা হলো যে এই ভাইরাসটা আগে যেমন আমরা বলতাম যে জ্বর, গলায় ব্যথা, কাশি এবং তার সাথে শ্বাসকষ্ট, এই প্রধান 4টি উপসর্গ কোভিডের, তা কিন্তু আর নেই। এখন কোভিডের বিস্তৃতি কিন্তু আরো বেড়ে গেছে। আমি ডায়রিয়া পাচ্ছি, আমরা গা হাত পায়ে যন্ত্রণা পাচ্ছি, অসম্ভব দুর্বলতা পাচ্ছি, মাঝে মধ্যে জ্বর আসা পাচ্ছি, জ্বর কমে যাচ্ছে আবার আসছে এরকম পাচ্ছি, চোখের পেছনে ব্যথা পাচ্ছি, কনজাংটিভাইটিস পাচ্ছি। এই ধরনের কিন্তু অনেক ধরনের সিমটম আমাদের কাছে কিন্তু এখন আছে, গায়ে র্যাশও বোধহয় বেরোচ্ছে। যেগুলো যেগুলো কিন্তু কোভিড পজিটিভ বেরোচ্ছে এবং তারা কিন্তু খারাপও হচ্ছে না। এরকম নয় যে তাদের হয়তো মাইল্ড বা মৃদু উপসর্গ দিয়ে কমে যাচ্ছে, সব সময় তা হচ্ছে না। সুতরাং এখন আমাদের, এটা আমার সেকেন্ড মেসেজ, আমি শুরুতেই করেছিলাম মাস্ক করুন বলে, আমার সেকেন্ড মেসেজ যে যদি জ্বর হয় বা যদি এই ধরনের কোনো সিমটম আপনি দেখেন, আমি যেগুলো পরপর করে একদম করে বললাম, সেই ধরনের কোনো সিমটম আপনি দেখেন, আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করুন। আপনি যদি নিজে না যেতে পারেন, আপনি অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করুন তার সাথে, বা যদি সম্ভব না হয় গভর্নমেন্টের টেলি হেল্পলাইন নাম্বার আছে, টেলিমেডিসিন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনার কি করণীয়, আপনি টেস্ট করবেন কি করবেন না, বা কতটা কি কি টেস্ট করবেন ব্লাডের, সে সমস্ত কিছু নিয়ে আপনি অবশ্যই কোভিড পরীক্ষা করান। একটা কথা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, যখন কোনো অতিমারি চলে, যখন কোনো আউটব্রেক চলে, তখন সেই যে তার যে সিমটম সেটা যদি দেখা দেয় কোনো মানুষের মধ্যে, তাহলে প্রথম কারণটাই কিন্তু সেই রোগটা হয়, অন্য রোগগুলো হয় না। সেই রোগটাকে আগে এলিমিনেট করতে হয়, তারপরে আমি অন্য রোগের দিকে তাকাই। যখন আপনার পাড়ায় বা আপনার জায়গাতে যখন ডেঙ্গু হচ্ছিল, তখন আমরা বলেছিলাম জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করান। তেমনি এখনো জ্বর হলেই, গলা ব্যথা হলেই, কাশি হলেই, নাকে গন্ধ না পেলে, শরীরে ম্যাজ করছে, শরীরে অস্বস্তি হচ্ছে, গা হাত পায়ে ব্যথা, একটু নাক দিয়ে জল পড়ছে, ডায়রিয়া হচ্ছে, এই সমস্ত সিমটমে আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং অবিলম্বে কোভিড টেস্টের ব্যবস্থা করুন। আমি এবারে আমাদের আরো একজন অতিথি যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ডক্টর রিভু বসু, আরো একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আমি ডক্টর রিভু বসুর কাছে যাব, সেটা হচ্ছে ডাবল মিউট্যান্ট বলা হচ্ছে, এবং তার সিমটমস গুলো যেটা ডক্টর দুটোই বলছিলেন, এই সব কিছুর মধ্যেও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছে। আমরা কেউ কেউ অত্যন্ত সতর্ক, কেউ কেউ এখনো পর্যন্ত সেই প্রথম দিনের মতোই সতর্কতা মেনে চলেছি, কিন্তু কেউ কেউ একেবারেই অসতর্ক। কেউ কেউ ভাবছেন যে করোনা ভাইরাস চলে গিয়েছে, অন্তত ভাবছিলেন কয়েক বছর, কয়েকদিন আগে পর্যন্ত, কয়েক সপ্তাহ আগে পর্যন্ত। কিন্তু তাদেরকে সচেতন করার চেষ্টা করেও সচেতন করা যায়নি হয়তো একটা বৃহৎ অংশের মানুষকে। কিন্তু কিছু মানুষ সচেতন হয়ে ভ্যাকসিন তো দিয়েছেন। এবার ভ্যাকসিন নেওয়ার পরেও কেউ কেউ, আমারই পরিচিত কয়েকজন, তারা ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন করোনা। এটা কেন? ভ্যাকসিন কি কাজ করছে না এই নতুন মিউট্যান্টে? ডক্টর বসু। আচ্ছা, প্রথমেই কয়েকটি কথা বলে রাখি যে ভ্যাকসিনটা কিন্তু কখনোই বলেনি যে ইনফেকশন হবে না। ভ্যাকসিন কিন্তু সবসময় বলছিল যে ইনফেকশনের যে সিরিয়াসনেস বা সিভিয়ারিটি সেটা কম হবে। মানে যারা সিভিয়ারলি ইল হতেন তারা মাইল্ডলি ইল হবেন, যারা মাইল্ডলি ইল হতেন তারা অ্যাসিমটোম্যাটিক হবেন, এরকম কিছু একটা হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যে ভ্যাকসিনগুলো আমরা কমনলি শুনছি, যেমন কোভিশিল্ড বলুন বা কোভ্যাক্সিন বলুন, স্পুটনিক বলুন, এইগুলো কিন্তু বেশিরভাগই আগের স্ট্রেনটার জন্য তৈরি করা হয়েছিল। সুতরাং কয়েকটি ভ্যাকসিন এমন হবে যে ভাইরাসের কোনো একটি বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, কথাটিই বলছি, অঙ্গ প্রত্যঙ্গকে আঘাত করবে। যদি ভাইরাসের বিশেষ কোনো অঙ্গ প্রত্যঙ্গকে আঘাত করার জন্য সে তৈরি হয়ে থাকে, যেমন ধরুন আমাদের কোভিশিল্ড,
তাহলে যদি সেই নতুন মিউট্যান্ট স্ট্রেনে সেই অঙ্গ প্রত্যঙ্গওয়ালা ভাইরাসটি না থাকে, সেই অঙ্গ প্রত্যঙ্গর চেঞ্জ বা পরিবর্তন ঘটিয়ে থাকতে পারে, তাহলে তার ভিতরে সে কাজ করতে পারবে না। সুতরাং সেটাই হচ্ছে, যেখানটাতে অঙ্গ প্রত্যঙ্গ ভাইরাসটি চেঞ্জ করে ফেলতে পেরেছে সেই ভ্যাকসিনগুলি কিন্তু খুব একটা কাজ করবে না। যেমন ধরুন কোভিশিল্ড হয়তো খুব একটা বেশি কাজ করবে না, এমনকি যে এমআরএনএ ভ্যাকসিন সেগুলি হয়তো খুব একটা বেশি কাজ করতে পারবে না, কেননা এগুলি এমআরএনএ চেঞ্জ করতে পেরেছে। আচ্ছা, হয়তো বা কোভ্যাক্সিন, যেটি কিনা কিল্ড ভাইরাস নিয়ে তার উপরে তৈরি করেছিল, সেটি হয়তো এর থেকে একটু বেটার কাজ করতে পারে। কিন্তু এই কথা ভুললে হবে না যে আমরা মোটামুটি কিন্তু আরেকটি প্যান্ডেমিকই দেখছি, আরেকটি ভাইরাসের প্যান্ডেমিকই দেখছি। এটা কোভিড প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভ না বলে কোভিড 1.2 সেকেন্ড ওয়েভ বললে হয়তো ভালো হবে, মানে ফার্স্ট ওয়েভ বললে হয়তো ভালো হবে, কেননা আমরা একটি নতুন প্যান্ডেমিক দেখছি। এটা এই ভাইরাসের চরিত্র অনেকটি আলাদা, যেটি ডক্টর দলি বলেছেন, এবং সেই চরিত্র আলাদা হওয়া কিন্তু কোনো মানে অন্যান্য ব্যাপার না। এর এর কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা, যেমন এই যে কাঁটা দিয়ে আমাদের শরীরে আটকায়, সেই কাঁটাগুলি হয়তো বেশি আছে, হয়তো এর এমআরএনএ বা জিন যেগুলি সেগুলো অন্যরকম আছে, এর জন্য আলাদাভাবে বিহেভ করছে। এবং এই ডাবল মিউট্যান্ট স্ট্রেনটা যেটি নিয়ে কথা হচ্ছে, সেটি কিন্তু বেশ অনেকটাই আলাদা আগের ভাইরাসের থেকে। সুতরাং এর বিরুদ্ধে যে সমস্ত ভ্যাকসিন আগের মতো কাজ করবে সেটাও যেমন ঠিক নয়, তেমনই ভ্যাকসিন কাজ করলেও তার ইনফেকশন হতে পারে, কিন্তু হয়তো সিভিয়ারিটি একটু কমাবে, সেটি হতে পারে। বেশ। এবার স্পুটনিক ভি, মানে এই এই দুটি যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন দুটির পরিবর্তে স্পুটনিক ভিও কি একই রকম হতে পারে, নাকি অপ্রতুলতার কারণে স্পুটনিক ভি কে খানিকটা ছাড়পত্র দেওয়া হলো যাতে ভ্যাকসিনের অপ্রতুলতা খুব একটা না হয়? এই প্রশ্নটা যেমন থাকবে আপনার জন্য ডক্টর বসু, তেমনি সেই সঙ্গে সঙ্গে আরো একটি প্রশ্নও থাকবে। সেটা হচ্ছে বেশ কয়েকটা রাজ্য, তাদের দেখা যাচ্ছে তারা প্রায় 44 লক্ষ ভ্যাকসিনের ডোজ নষ্ট করে ফেলেছে। দেখুন, ভ্যাকসিনটা মানে ভারত সরকার যেরকম করে স্টেপ আপ করাচ্ছিলেন খুব সাইন্টিফিক ভাবে, প্রথমে ফ্রন্টলাইন ওয়ার্কার, তারপর এজেড পার্সন, কোমরবিডিটি, এরকম করে স্টেপ আপ করাচ্ছিলেন। হয়তো তারা ভাবেননি যে এই সেকেন্ড ওয়েভটি এরকম সুনামির আকার ধারণ করবে। তারা ভাবেনি, এটা সবাই ভাবা যায় না, কেউই ভবিষ্যৎ বক্তা নন। এবং এর সঙ্গেও ভালোভাবে ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা সত্ত্বেও কিন্তু অনেক জায়গাতে এই কোল্ড চেন মেনটেন না করা, বা যতজনকে ভ্যাকসিন ডোজ দেওয়া যায় তার থেকে কম লোক আসা, এই বিভিন্ন কারণে ভ্যাকসিন নষ্ট হয়েছে। এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু মানে বারে বারে যারা ভ্যাকসিনের ইনচার্জে আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। হয়তো ট্রেনিং এর কোথাও খামতি ছিল, হয়তো সুপারভিশনের কোথাও খামতি ছিল, এই ধরনের ঘটনা কিন্তু একেবারে অভিপ্রেত নয়। এবং মানে এই ধরনের ঘটনা হয়তো আর ঘটবেও বেশি না, কেননা মানে ট্রেনিংটা আরো ভালো করে দেওয়া হচ্ছে, সুপারভিশন ভালো করে করা হচ্ছে ইত্যাদি। কিন্তু এই কথা এখন অস্বীকার করে লাভ নেই যে আগে যত লোক ভ্যাকসিন নিতে আসছিলেন তার থেকে এখন অনেক বেশি লোক ভ্যাকসিন নিতে আসছেন। তার একটি কারণ হচ্ছে যে ফ্রন্টলাইন ওয়ার্কারের থেকে 60 বছরের বেশি, 45 বছরের বেশি কোমরবিডিটি সমেত 45 বছরের বেশি, এখন 18 বছরের বেশি হয়ে গেছে। সুতরাং আপনি যদি ইন্ডিয়ার ডেমোগ্রাফিটা দেখেন বুঝতে পারবেন যে এই সব এজ গ্রুপে কিন্তু লোক অটোমেটিক্যালি বেশি। সুতরাং লোকে যে বেশি আসবে তার সম্বন্ধে কোনো মানে দ্বিধা রেখে কোনো লাভ নেই। দ্বিতীয় কথা, প্রথম দিকে ভ্যাকসিন রেসিডেন্সি নিয়ে আমরা এই চ্যানেল নিয়ে আলোচনা করেছিলাম, অনেকটি ভ্যাকসিন রেসিডেন্সি ছিল, এখন বরং রিভার্স হয়ে গেছে। এখন ভ্যাকসিন প্যানিক হয়ে গেছে, মানে আমাকে ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন নিলে হয়তো আমি ঠিক হয়ে যাবো। এর জন্য হয়তো মানে আমাদের ডাক্তার বন্ধুদের অনেককে দেখছি এখন ভ্যাকসিন নিতে যাচ্ছে, আগে তারা নেননি, বিভিন্ন কারণে তারা নেননি, ঠিক আছে। সুতরাং সেইটার জন্য ভ্যাকসিন নেওয়ার এখন একটা মানে ভ্যাকসিন নেওয়ার একটা সুনামি শুরু হয়েছে, ঠিক আছে। ওর জন্য হয়তো মানে এই জিনিসগুলো তো আনইন্টারপ্রেটেড সাপ্লাই থাকে না, এই জিনিসগুলো যেরকম হয় যে একটা ইনভেন্টারি থাকে, স্টক থাকে, এই স্টকের উপরে চলে গেলে কোথা থেকে একটা সেন্ট্রাল স্টোর থেকে নিয়ে আসতে হয়, কারণ একটা খুব নির্ধারিত টেম্পারেচার মেনটেন করে এগুলোকে আনতে হয়। সুতরাং সেখানটাতে একটা কিন্তু ভ্যাকসিনের শর্টেজ মাঝে মধ্যে হচ্ছে। আমার মনে হয় এই ভ্যাকসিনের শর্টেজ আস্তে আস্তে করে কমে আসবে, কেননা নাম্বার 1 ভ্যাকসিন সাপ্লাই আরো বাড়বে, স্পুটনিককে ভারত সরকার অনুমোদন দিয়েছে, এবং এই যেখান থেকে ভ্যাকসিন তৈরি হচ্ছিল সেখানটাকেও র্যাম্প আপ করা হচ্ছে, অনেকটাই বেশি প্রোডাকশন করতে পারবে, এবং ডিস্ট্রিবিউশন চেনগুলো আরো ভালো করে তৈরি করা হবে। এবং এছাড়াও
যারা নিতে আসছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। এছাড়া কালকে কয়েকটি খুব ভালো ডিসিশন নিয়েছেন মানে রাজ্যগুলোর সাথে কেন্দ্র কথাবার্তা বলে, যেমন একদম রাজ্যের হাতে ছেড়ে দিয়েছেন যে তারা যারা ভ্যাকসিন খোলা মার্কেট থেকে কিনতে পারেন, খোলা মার্কেটে এমনি সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন চলে আসছে। এগুলো খুব ভালো ডিসিশন। এতে করে এই ডিমান্ড সাপ্লাইটা যত সেন্ট্রালাইজ হবে না, তত বেশি মানে কেন্দ্রীভূত হবে, তত আমরা হিসেব করতে পারবো না যে এই হাসপাতালে কটা ভ্যাকসিন লাগবে আমি কি করে জানবো, আমার তো জানা খুব একটা সম্ভব না, ফোরকাস্ট কি করে করবো। কিন্তু যেই ডিমান্ড সাপ্লাইটা এই ওপেন মার্কেটে চলে আসবে, অমনি কিন্তু অটোমেটিক্যালি এটা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। অর্থনীতির নিয়ম তো তাই বলে, ঠিক আছে। সুতরাং সেটা খুবই একটা খুব সুন্দর অভিপ্রেত ঘটনা, সেটা ঠিকঠাক করে হোক। শুধু একটাই আমার রিকোয়েস্ট যে দামটা যেন খুব বেশি না হয়, একদমই তাই। এবং গ্রামে গঞ্জে যেন আউটরিচ করা হয়, যাতে করে গ্রামে গঞ্জে এমন লোকও আছেন যাদের কাছে 300 টাকা দিয়ে ভ্যাকসিন কেনা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। সাধারণের এবং 300 নাগালের টাকা দিয়ে মধ্যে রাখা। ভ্যাকসিন কিনলেন, সেখানে কি ভ্যাকসিন দেবেন, সেখানে ভ্যাকসিন দিয়ে কি তাদের মানে বসিয়ে রাখার সেই ব্যাপারটা, অ্যানাফাইলাক্সিস বন্ধ করাটা কি হবে কিনা, এগুলো খুব ধোঁয়াশার জায়গা। সুতরাং এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার। আদারওয়াইজ আমার মনে হয় না ভ্যাকসিন নিয়ে খুব একটা আর 1 মাসের মধ্যে অসুবিধা হবে। একদমই বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসুবিধা এখানে হচ্ছে সেটা হচ্ছে কয়েকটি ওষুধ নিয়ে। সেই ওষুধগুলো নিয়ে একটু আগে থেকে সচেতন হলে হয়তো সরকারের একটু সুবিধা হতো, ভারত সরকার বা রাজ্য সরকার। এবার সেই সব কয়েকটি ওষুধ অপ্রতুল হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক জায়গাতে শর্টেজ হচ্ছে, ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। কিন্তু দেখে ভালো লাগলো, গত 1 সপ্তাহে কিন্তু আস্তে আস্তে করে অনেক জায়গায় ধরপাকড় শুরু হয়েছে, এবং ডিস্ট্রিবিউটারদের বারবার বলা হচ্ছে যে ওষুধ সাপ্লাইটাও ঠিক হয়ে যায়। সুতরাং আমি আশা রাখছি আরো 1 সপ্তাহের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যাবে। অবশ্যই আমরা তো আশা রাখছি। কিন্তু এই জায়গাতে একটা কথা বলবো, সেটা হচ্ছে অক্সফোর্ডের বানানো কোভিশিল্ড কিংবা ভারত বায়োটেকের বানানো কোভ্যাক্সিন কিংবা রাশিয়ান স্পুটনিক ভি বা স্পুটনিক 5 যাই বলা হোক না কেন, সেগুলো তো রয়েছেই। সেই সঙ্গে সঙ্গে এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য জনসন অ্যান্ড জনসনও অনুমোদন চেয়েছে সিঙ্গেল ডোজ তাদের যে ভ্যাকসিনটি। আমি একটু ডক্টর দলুইয়ের কাছে যাবো, সেটা হচ্ছে এই সব ভ্যাকসিন ইত্যাদি রয়েছে, এর মধ্যে একটা বিতর্ক আবার উঠছে, সেটা হচ্ছে রেমডেসিভির নাকি খুব একটা কার্যকর নয় এই নতুন যে প্রজাতির স্ট্রেন গুলি এসছে, যে মিউট্যান্ট ডাবল মিউট্যান্ট গুলি এসছে আর কি, ভ্যারিয়েন্ট গুলি এসছে, সেগুলির ক্ষেত্রে রেমডেসিভির কতটা কার্যকর, সে বিষয়ে কি বিতর্কের অবকাশ থাকছে ডক্টর দলুই? দেখুন, এই যে একটা রেমডেসিভির এর প্রসঙ্গটা অলরেডি ডক্টর বসু অলরেডি বলেছেন। উনি আমার অত্যন্ত প্রিয় একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, আমার সিনিয়র। এবং সেই প্রসঙ্গে আমি কতগুলো কথা আমি বলি উনার প্রসঙ্গের সূত্র ধরে শেষ পর্যন্ত, যে এই যে ভ্যাকসিন নিয়ে উনি যে সুন্দরভাবে বোঝালেন, এই ভ্যাকসিনের কিন্তু আমাদের কাছে মানুষকে বুঝতে হবে যে এই ভ্যাকসিন সায়েন্সটা কিন্তু এক জায়গায় থেমে থাকবে। আজকে যদি আপনি কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিয়ে ভাবেন যে সারা জীবন আপনি অনন্তকাল ধরে এই কোভিড এর বিরুদ্ধে আপনার সুরক্ষা বর্ম তৈরি হয়ে গেল, তা কিন্তু নাও হতে পারে। এই ভ্যাকসিন সায়েন্স কিন্তু ইভলভিং, এবং রোজই এগুলোর মধ্যে চেঞ্জ হবে, ডেভেলপিং সায়েন্স এটা। সুতরাং হতেই পারে যে আজকে 6 মাস বা 1 বছর পরে আপনাকে বুস্টার ডোজ নিতে হতে পারে, হতেই পারে যে আরো কোনো ভালো ভ্যাকসিন এলো বাজারে, সেটা আপনাকে নিতে হতে পারে। সুতরাং আপনাকে ওয়েট করতে হবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মিউটেন্ট স্ট্রেনের থেকেও নর্মাল স্ট্রেন, যেটা দিয়ে আগে আমাদের ভাই হচ্ছিল, রোগটা ছড়াচ্ছিল, সেই স্ট্রেনটা এখনো পরিমাণে বেশি আছে। এবং আশা করছি হয়তো এর মধ্যে মিউটেন্ট স্ট্রেন সত্যিই বেশি হয়ে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত যদি ভ্যাকসিনটা নেওয়া থাকে, সেটা কোন ভ্যাকসিনে কতটা কি এফেক্টিভিটি, কতটা তার মানে সুরক্ষা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে, সেগুলো এই প্রসঙ্গে আমরা পরে যাব। কিন্তু ভ্যাকসিন নিলে যে আপনার গুরুতর রোগ থেকে আটকানো যাচ্ছে, সে কিন্তু প্রমাণ আমাদের কাছে ভুরি ভুরি আছে। এবার আমার পরের প্রশ্ন, যে প্রশ্নটা আপনি আসলেন, যে রেমডেসিভির আমি কেন এই ওষুধটা নিয়ে বারবার এত প্রশ্ন ওঠে, এবং এই মুহূর্তে একটা সত্যিকারের ক্রাইসিস তৈরি হয়েছে, একটা সত্যিকারের ডিমান্ড সাপ্লাই গ্যাপ তৈরি হয়েছে। যে পরিমাণ মানুষের মধ্যে এই মুহূর্তে রেমডেসিভিরের চাহিদা রয়েছে, সেই পরিমাণে জোগান নেই, এবং মানুষ হন্যে হয়ে খুঁজছেন, এবং ডিমান্ড সাপ্লাই গ্যাপ তৈরি হলেই ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় কালোবাজারি তৈরি হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রসঙ্গটা উত্থাপন করলেন ডক্টর বসু, সেই প্রসঙ্গের সূত্রে আমি বলি যে রেমডেসিভির ওষুধটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। রেমডেসিভির ওষুধটা হলো একটা অ্যান্টিভাইরাল ড্রাগ। এটা কি করে না, আরএনএ ট্রান্সলেশনটাকে একটু ডিলেট করে দেয়, বা আরএনএ ট্রান্সলেশনটাকে আটকে দেয়, যদি আমরা সহজ কথায় বলি। মানে ভাইরাসটা যখন রেপ্লিকেট করবে, ভাইরাসটা যখন 1টা থেকে 2টো হবে, তার মধ্যে আরএনএ ট্রান্সলেশন লাগে, আরএনএ ট্রান্সক্রিপশন লাগে। তো সেই জায়গাগুলোতে এরা বাধা দেয়, বা সেই জায়গাগুলোকে আটকে রাখে, এবং সেই জটিল প্রক্রিয়াটা আমি বললাম না। কিন্তু আমাকে বুঝতে হবে যে রেমডেসিভির কখন আমরা ইউজ করব। আমরা রেমডেসিভির ইউজ করব কখন না, যখন অক্সিজেনের ডিমান্ড বাড়বে একজন মানুষের দেহে। যখন অক্সিজেনের ডিমান্ডটা বাড়বে, যখন তার পালস অক্সিমিটারে যদি 95% এর কমে স্যাচুরেশন নেমে যায়, এবং তার
শ্বাসকষ্ট শুরু হয় এবং তার মধ্যে অক্সিজেন সে সবসময় যে পাবে যে আমি একটু অক্সিজেন পেলে বোধহয় ভালো থাকবো সেইটা। এবং একই সাথে যদি পেশেন্টটার আরো অন্যান্য ক্লিনিক্যাল প্যারামিটারে আমরা দেখি, যেমন চেস্ট এক্স-রে বা সিটি স্ক্যান যদি দেখি যে দুদিকে নিউমোনিয়া হয়ে আছে, সাদা হয়ে আছে, ওপেক হয়ে আছে একদম, তো সেই ধরনের ক্রাইটেরিয়া গুলোর ক্ষেত্রে আমরা রেমডেসিভির ইউজ করব। এবং রেমডেসিভির কিন্তু বাড়িতে দেওয়া যায় না, রেমডেসিভির উইদাউট মনিটরিং দেওয়া যায় না। কেন? রাইট। না, এইগুলো আমরা পরিষ্কার বলছি যে রেমডেসিভির দিতে হবে ডিজিজের 10 দিনের মধ্যে, 5 to 10 ডেজের মধ্যে। যদি তার বেশি দিন হয়ে যায় আমরা দিয়ে কিন্তু কোনো লাভ হয় না, এটা বুঝে নিতে হবে আমাদের। আচ্ছা। তাই জন্য যদি পেশেন্ট বাড়িতে থেকে কোভিড হলো এবং ফোন করে যদি ডাক্তারকে বলে ডাক্তারবাবু আমার একটু রেমডেসিভিরটা চালিয়ে দিলে হতো না, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অবান্তর হয়ে যাবে। তৃতীয় যে কথাটা আমি বলি যে রেমডেসিভির আমরা কেন এই যে আপনার প্রশ্নটা আমি আসছি তার আগে একটু কথা, যে রেমডেসিভির আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করব না। আমরা একটা বেসলাইন লিভার ফাংশন টেস্ট করে নিই। লিভার ফাংশন মানে লিভারের যে এনজাইম এবং বিলিরুবিন এইসব গুলো দেখে নিই যে লিভার ঠিকঠাক কাজ করছে কিনা। কেননা রেমডেসিভির যদি দেখি যে লিভার ফাংশন ঠিক নেই, তাহলে কিন্তু রেমডেসিভিরকে আমরা ইউজ করব না বা না করলেই ভালো হয়, এবং সেক্ষেত্রে সিরিয়াল কিছু এলএফটি করে আমাদের দেখে নিতে হয়। হুম, হুম। এবং প্রেগনেন্ট বা ব্রেস্ট ফিডিং যারা করছে তাদের ক্ষেত্রেও রেমডেসিভির ইউজ করব না। এবং আরো একটা বড় কথা, রেমডেসিভির ইউজ করে আজ পর্যন্ত যত যত বড় বড় ট্রায়াল আমাদের কাছে প্রকাশিত তথ্য রয়েছে, তাতে যে একদম রেমডেসিভির দিচ্ছেন এবং পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে, এরকম কিন্তু ডেফিনিট ট্রায়াল নেই। রেমডেসিভির অনেকগুলো ওষুধের মধ্যে, খুব বেশি নয় যদিও, সেই অনেকগুলো ওষুধের বেশ কিছু ওষুধের মধ্যে একটা ওষুধ যেটাকে ইউজ করলে আমরা আর্লি ইউজ করতে পারলে এবং উইথ ইন্ডিকেশন ইউজ করতে পারলে ভালো রেজাল্ট দেখা দিতে পারে, এইটুকু বলা যায়। নতুন যে ভাইরাসটা আসছে তার বিরুদ্ধে কি রেমডেসিভির কাজ করছে কি করছে না, আমি আবারও বলছি এইখানে একটা কোথাও মানুষের বোঝার ভুল হচ্ছে। রেমডেসিভির সবার ক্ষেত্রে সমানভাবে কাজ নাও করতে পারে যদি সঠিক সময় না দিই এবং রোগটা যদি সঠিকভাবে আমরা না দিই, রোগটা যখন ঠিকঠাক ভাবে না ধরে আমরা যাই, তাহলে রেমডেসিভির সেই ভাইরাসটা বা নতুন স্ট্রেনের এগেনস্টে কাজ করছে না কি করছে না সেটা হয়তো বলা সম্ভব নয়। তবে এখনো অবধি আমরা যেটা দেখেছি যে যদি আর্লি স্টেজে আমি যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেভাবে যদি আমাদের যারা বন্ধুরা, যারা চিকিৎসক সিনিয়ররা আছেন, যারা কোভিড ওয়ার্ডে যারা আইসিইউতে কাজ করেছেন, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় বলতে পারি যে রেমডেসিভির যাদের এই ধরনের সিচুয়েশনে দিয়েছে তাদের ক্ষেত্রে কাজ হয়েছে। কিন্তু অহেতুক সবার ক্ষেত্রে রেমডেসিভির চালিয়ে কোনো লাভ নেই, উল্টে পেশেন্ট খারাপও হয়েছে এরকম পাওয়া গেছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন স্ট্রেনের এগেনস্টেও আমরা রেমডেসিভিরকে যেভাবে ইউজ করার কথা বলা হয়েছে সেভাবেই করব। কিন্তু তার মানে বাজারে যে এখন যেহেতু পেশেন্ট এত বেড়ে গেছে এবং তার সাপ্লাই অনেক কম, সেই জন্য এই ধরনের একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এবং একই সাথে মানুষের কাছে অনুরোধ যে আপনারা রেমডেসিভির নেওয়ার জন্য রেমডেসিভির নিলেই যে ভালো হয়ে যাবেন এরকম নয়। সুতরাং দুটোকে মাথায় রেখে চিকিৎসকের পরামর্শ মতো আপনারা চলুন, তাহলে বোধহয় আমরা এই ক্রাইসিস, এই ডিমান্ডটা খুব অচিরেই কমিয়ে ফেলতে পারবো। একেবারে তাই। আমি এই সময় মানে আমাদের আজকের সময় শেষ হয়ে আসছে ডিসকাশনের, কিন্তু অনেক অনেক বিষয় রয়ে গিয়েছে যে বিষয়গুলো নিয়ে আমাদের পরেও হয়তো আলোচনা করতে হবে। সাধারণ মানুষ যারা এই মুহূর্তে আমাদের টেলিভিশন দেখছেন তাদের কাছে একটু বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা। ইতিমধ্যেই একটা অক্সিজেনের সংকট বোধহয় দেখা দিয়েছে ডক্টর বসু। সেটা হচ্ছে মানে বিভিন্ন রাজ্যে সেই অক্সিজেনের সংকটের বিষয়টা, দিল্লিতে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে কেন্দ্রকে তারা রীতিমতো ধমক দিয়েছে যে যিনি অসুস্থ মানুষ অক্সিজেন পাচ্ছেন না তাকে কি আপনি বলবেন একটু অপেক্ষা করুন আপনার অক্সিজেন আসছে, সেটা তো বলা যায় না সেই অসুস্থ মানুষটাকে। তো কেন্দ্রকে সেই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে দিল্লি উচ্চ আদালত। কিন্তু সেই জায়গা থেকে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোয় বেশ খানিকটা সমস্যা রয়ে গিয়েছে কি বিভিন্ন রাজ্যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে দেশের ক্ষেত্রে যে ছবিটা দেখতে পাচ্ছি, এত বিপুল সংখ্যক জনসংখ্যার মধ্যে সচেতনতা যেমন প্রসার করা খুব কঠিন একটা কাজ, তেমনি তাদেরকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া বোধহয় প্রচন্ড একটা কঠিন কাজ। আপনারা যে কাজটা করছেন প্রতিনিয়ত প্রত্যেক দিন, ঠিক কি বার্তা দিতে চাইবেন? আচ্ছা, আমি একটা কথা প্রথমে বলি, খুব সংক্ষেপেই বলছি, যে এই কথা অস্বীকার করে লাভ নেই যে আমরা 6 মাস না হলেও 5 মাস মতো নষ্ট করেছি সময়। এটা আমাদের একদম মুখের ওপর কথাটা মানে মেনে নেওয়াটা ভালো। আমরা ত্রুটি করেছি, কেননা যে সময় করোনা সারা দেশে নেমে আসছিল কার্ভটা, সেই সময় আমরা একটা হানিমুন হিসেবে ইউজ করেছি। সেই সময়টা কিন্তু একদম উপযুক্ত সময় ছিল
যে হিউম্যান রিসোর্স বলুন, ডাক্তার বলুন, নার্স বলুন, সেট আপগুলো বলুন, এগুলোকে আপগ্রেড করা, এগুলোকে যে যে ঘাটতিগুলো ছিল সেগুলোকে প্যাচ ওয়ার্ক না করে সেগুলোকে উন্নত মানের করা, ট্রেনিং দেওয়া দরকার ছিল। হয়তোবা কোথাও একটা আমাদের দেশের যারা পলিসি মেকার তারা ভেবেছিলেন হয়তো করোনা চলে গেছে, এবং আমি খুব বিস্মিত হতাম অনেক জায়গায় লেখা দেখে যে ভারতবর্ষে কেন করোনা বেশি হলো না। ঠিক আছে, এটা একটা মানে যে কোনো এপিডেমিওলজিস্ট, যে কোনো জনস্বাস্থ্যের বিশেষজ্ঞ এই প্রশ্নটাই করবেন যে সব দেশে দুখানা ওয়েভ তিনখানা ওয়েভ হচ্ছে, তুমি কোন হনু যে তোমার দেশে একটা ওয়েভ হবে? আমরা সেরকম হনু নই, আমরা মানুষ। ঠিক আছে, একদম। সুতরাং সেইখানটাতে আমরা একটা বিরাট মিসক্যালকুলেশন করেছি, সেই সময়টা কিন্তু আমরা লুজ করেছি, এটা অস্বীকার করে লাভ নেই। এবং শুধু তাই নয়, অনেক জায়গাতে কিন্তু হেলথ সিস্টেমটা যেরকম সুন্দর করে চলছিল সেটাকে ডিসএঙ্গেজ বা ডিসম্যান্টেল করা হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু একদম নিশ্চিন্ত, একদম ঠিক আছে। এবং এর সাথে কি হচ্ছে, এর সাথে যেমন পলিসি মেকারদেরও একদিক থেকে ছুটির আমেজ দেখা দিচ্ছিল, মানুষজনের তো আরো ছুটির আমেজ দেখা দিয়েছে, তারা মাস্ক না পরে ঘুরে বেরিয়েছেন, জনসমাগম করেছেন, সবকিছুই চলেছে। এবং এই দুটোর ফলে যেটা হওয়া সেটা এখন হচ্ছে খুব শার্প সেকেন্ড ওয়েভ, এবং তার সাথে করোনাও কিন্তু নিজের চরিত্র বদল করেছে। সুতরাং এই ত্রজ্জস্পর্শে কিন্তু আমরা এখন একদম ত্রাহি ত্রাহি রগ উঠেছে আমাদের। ঠিক আছে, সুতরাং তিনখানাই মেনে নেওয়া দরকার। এবং সেটা ওই যেরকম করে বলে না যে মানে মরা ছেলে কোলে করে করে কেটে কোনো লাভ নেই, সেরকমই বলছি যে যেটা হওয়ার হয়ে গেছে, শিক্ষাটা নেওয়া দরকার। এবং এখন আবার করে স্ট্রাকচারিং করা হচ্ছে হেলথ সিস্টেমটা যাতে করে ঠিকঠাক হয়। আমি আজকেই একটি হাসপাতালে খবর শুনলাম যেখানটাতে এই বড় বড় অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন সাপ্লাই করা হচ্ছিল, সেখানে অক্সিজেন প্লান্টের একটা প্ল্যান স্যাংশন হয়ে পড়ে আছে 6 মাস আগে, এই 5 মাস কোনো কাজই হয়নি। অক্সিজেন প্ল্যান্ট হলে কিন্তু অক্সিজেন সাপ্লাইটা অনেক ভালো হয়। ঠিক ঠিক। এরকম জিনিস কিন্তু এক্সাম্পল ভুড়ি ভুড়ি দেখা যাবে সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাবে। এবং সবাই এখানে কম বেশি ভুলটুক করেছেন, কিন্তু এখন যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করতে হবে। এবং আমাদের হাতে তো অস্ত্র আছেই, অনেকে ভ্যাকসিন পেয়েও গেছেন, ওর জন্য সিভিয়ারিটি হয়তো একটু কমবেও। এবং সেই একই অস্ত্র, চেনা অস্ত্র, মাস্ক, হাত ধোয়া, দরকার না হলে না বেরোনো, এবং জনসমাগম না করা, এই চারটে মেনটেন করলেই কিন্তু অনেকটাই আমরা নিশ্চিন্ত হয়ে যেতে পারি। রাইট, রাইট, রাইট। আমি শেষ কথায় আসবো ডক্টর অনির্বাণ দত্তের কাছে। কি বার্তা দিতে চাইবেন, কি মেসেজ দেবেন? একই বার্তা আমি বারবার, সেটাই আমি প্রথমেই শুরুই করেছিলাম এই বার্তা দিয়ে, যে একদম। মাস্ক পরুন, দূরত্ব বিধি বজায় রাখুন, এবং মানে যদি যাদের ডক্টর বসু যেটা বললেন যে দরকার না হলে বাইরে বেরোবেন না, বেরোলেও যতটা সম্ভব মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, এবং বারবার স্যানিটাইজ করুন যাতে না আপনার থেকে আপনার মধ্যে ছড়ায়, এবং আপনার থেকে আপনি যেটাকে বাইরে থেকে ক্যারি করে এসে বাড়ির লোকের মধ্যে ছড়িয়ে না দেন। এইটা সবটা ইম্পর্টেন্ট। আবার একটা কথা আমি আবারও বলছি, যে বাড়ির লোকের থেকে কিন্তু আজকে একজনের হলে বাকি সবার হচ্ছে, এটা কিন্তু এই সময় এই নতুন ভাবে নতুন ওয়েভে আমরা দেখছি, এটা একদম খুব কমন। সুতরাং বাড়ির বাচ্চা থেকে বয়স্ক এদেরকে কিন্তু প্রোটেক্টেড রাখার কথা, আপনাদের যারা ইয়াং, যারা কম বয়সী, এবং তারা যখন বাইরে বেরোচ্ছেন বা দরকারের সময় যদি যাচ্ছেন, তারা যখন ফিরে আসবেন তারা অবশ্যই নিজেকে স্যানিটাইজ করবেন, জামা কাপড়গুলো আলাদা করে রাখবেন, স্নান করবেন, হাত পা ভালো করে ধোবেন, এবং অবশ্যই তার আগে মানে সবকিছু মানে যে জিনিসপত্রগুলো বাইরে থেকে আনছেন সেগুলোকে বাচ্চা বা বয়স্কদের থেকে দূরে রাখবেন। নিজেরা যদি কখনো সিমটোম্যাটিক ফিল করেন যে কাশি হচ্ছে, একটু হাঁচি হচ্ছে, একটু হালকা হালকা জল লাগছে, নিজেকে আইসোলেট করে ফেলুন, সঙ্গে সঙ্গে একটু আলাদা থাকুন, আলাদা রুমে থাকুন, আলাদা বাথরুম ইউজ করুন, খাবার দাবার আলাদা ইউজ করুন। তবে কিন্তু আমরা এই স্প্রেডটাকে আটকাতে পারবো। এবং সেইটাই আমার মেসেজ, যে যাদের ভ্যাকসিন নেওয়ার, এখন ভ্যাকসিনের সুযোগ অনেক চলে আসবে, এবং তারপরে যাদের ভ্যাকসিন নেওয়ার সুযোগ হবে, দূরত্ব বিধি বজায় রেখে কোভিড বিধি পালন করে আপনারা ভ্যাকসিন নিন। এবং বাকি যে বিধিগুলোর কথা ডক্টর বসু বললেন, আমি বললাম, বা আপনারা বারবার বলার চেষ্টা করছেন, সেগুলো সবাই পালন করুন। একেবারে তাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর অনির্বাণ দলুই। অনেক ধন্যবাদ ডক্টর রিভু বসু, আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমাদের বারে বারেই আসতে হয়, বারে বারেই আমাদের সতর্ক করতে হয় সাধারণ মানুষকে, কারণ অনেকেই হয়তো খানিকটা প্যানিক হয়ে পড়েন, অনেকে হয়তো খানিকটা ভয় পান, হয়তো ভুল কাজ করে ফেলেন। কিন্তু সেই জায়গা থেকে প্যানিক না হয়ে অবশ্যই ঠান্ডা মাথায় চিকিৎসকের পরামর্শ নিন, এবং যে বিধিগুলি রয়েছে, করোনা বিধি, কোভিড বিধি, যা 1 বছরেরও বেশি সময় ধরে আপনারা মেনে চলেছেন, সেগুলোকে মেনে চলতে হবে। না হলে কিন্তু ঘোর বিপদ। আর এই মিউট্যান্ট, ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেটাকে বলা হচ্ছে, সেটি কিন্তু নিজেকে বিবর্তন ঘটিয়ে ফেলেছে, নিজের ভেতরে অভিযোজন ঘটিয়ে ফেলেছে, এবং এ আরো মারাত্মক। সুতরাং সাধু সাবধান।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর বসু, অনেক ধন্যবাদ ডক্টর দুলুই, আপনাদের দুজনকেই আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেই বিষয়টা, হ্যাঁ অবশ্যই এই গোটা দেশে বেশ কয়েকজন বিখ্যাত মানুষ এই মুহূর্তে আক্রান্ত। ডক্টর মনমোহন সিং, আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি যেমন আক্রান্ত হয়েছেন রাহুল গান্ধীও, তাঁরও করোনা পজিটিভ। এইমাত্র খবর পেলাম একটু আগে মৌসম বেনজির নূর, তিনিও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। করোনা আক্রান্ত হয়েছেন জিৎ, ফিল্ম স্টার শুভশ্রী গাঙ্গুলিও, তিনিও আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সোনু সুদ, মুম্বাইয়ের দিকে যদি তাকাই, তিনিও আক্রান্ত হয়েছেন। এরকম বহু বিখ্যাত মানুষ এই মুহূর্তে আক্রান্ত করোনায়। কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে এবার শিশুরাও, এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চিকিৎসকদের সঙ্গে যখন আলোচনা করছিলাম সেই সময় উঠে এলো যে এই শিশুদের ভেতর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টা কিন্তু এর আগে ততটা ছিল না, এবং চিকিৎসকরা বারবার বলছিলেন যে শিশুরা, কিশোররা তারা ততটা আক্রান্ত হচ্ছে না, কিন্তু এখন কিশোররা, অর্থাৎ যারা বাড়ির বাইরে বেরিয়েছে, যাদের স্কুল খুলেছে, তারা তো স্কুলে গিয়েছে, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করেছে, এক্সপোজারে এসছে, অর্থাৎ বাড়ির বাইরে বেরিয়েছে, নানান লোকের সংস্পর্শে আসছে, তারা বাসে, অটোতে, বিভিন্নভাবে তারা যাতায়াত করছে। তো সেই জায়গা থেকে তাদের সংক্রমণের একটা ভয় রয়েছে। অন্যদিকে যারা একেবারেই শিশু, একেবারে দুগ্ধপোষ্য শিশুর থেকে শুরু করে যারা এখনো পর্যন্ত, যাদের স্কুল খোলেনি, যারা অনলাইনেই এখনো পর্যন্ত পড়াশুনো চালিয়ে যাচ্ছে, সেই সমস্ত শিশুরা যারা বাড়িতে রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং এই নতুন মিউট্যান্ট, ডাবল মিউট্যান্ট ভাইরাস, ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেটি করোনার, সেটি কিন্তু শিশুদেরও রেয়াত করছে না। সুতরাং আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ, তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব এবার ডক্টর অনিরুদ্ধ ঘোষের সঙ্গে। এই পর্বে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা যোগাযোগ করতে পেরেছি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের নাম আমরা রেখেছি মারণ ঢেউ। অর্থাৎ করোনার এই দ্বিতীয় ঢেউ সত্যি সত্যি একটা মারাত্মক আকার ধারণ করছে, আর এই মারণ ঢেউতে বাদ পড়ছে না ছোটরাও। আমি একটু ডক্টর অনিরুদ্ধ ঘোষের পরিচয়টা দিয়ে দেবো। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর পেডিয়াট্রিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ঘোষ, এবং দীর্ঘদিন ধরে শিশু রোগ নিয়ে চর্চা করছেন। আর শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইবো যেটা একদম শুরুতেই, সেটা হচ্ছে একদম প্রাথমিকভাবে আমরা যখন 2020-তে কোভিড-19 এর প্রাদুর্ভাব দেখলাম, সেই সময়টাতে ছোটদের ক্ষেত্রে খুব একটা বিপদ নেই এরকম কথা শোনা গিয়েছিল। চিকিৎসকরা অন্তত সেরকমটাই বলেছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছিলেন যে ছোটদের ক্ষেত্রে ততটা মারাত্মক নয়, ততটা সংক্রমণের হারও নেই। কিন্তু এই ক্ষেত্রে এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই ডাবল মিউট্যান্ট যে ভ্যারিয়েন্টটা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসে, সেটা কিন্তু শিশুদেরও আক্রমণ করছে, শিশুরাও আক্রান্ত হচ্ছে। ঠিক কেন? কারণগুলো ঠিক কি এর পেছনে? দেখুন, একটা কথা মনে রাখতে হবে যে কোভিড-19 ভাইরাস যখন প্রথম এসেছিল আগের বছর এই সময়, যখন আমরা লকডাউন সিচুয়েশন ফেস করেছিলাম, সেই সময় কোভিড-19 ভাইরাসের আচরণ বা তার স্ট্রাকচারাল যে গঠন বা তার যে আক্রমণ করার, শরীরের ইমিউনিটিকে ভাঙার যে পন্থা, সেগুলো সম্পূর্ণ ভিন্ন ছিল। যে কোনো ভাইরাসের মতো, যে কোনো সিজনাল ভাইরাসের মতো কোভিড-19 ভাইরাস তারপর থেকে বিভিন্ন মিউটেশনের মধ্যে দিয়ে গেছে, তার শরীরে বিভিন্ন চেঞ্জেস এসছে এবং তার আক্রমণ পন্থাও বিভিন্নভাবে বদলেছে। তো এখন আমরা যেটা দেখছি সেকেন্ড ওয়েভ, আমরা সবাই জানি যেগুলো মিউটেন্ট স্ট্রেনের জন্য হচ্ছে। কেউ বলছেন ইউকে স্ট্রেন, কিছু কিছু ইউকে স্ট্রেন রয়েছে, কিছু কিছু আফ্রিকান স্ট্রেন রয়েছে, আমাদের ইন্ডিয়ান কিছু কিছু স্ট্রেন রয়েছে। তো সেই স্ট্রেনগুলোর যে স্ট্রাকচারাল গঠন, সেই স্ট্রাকচারাল গঠনটা পাল্টে যাওয়ায় এবং তাদের যে আক্রমণের বিভিন্ন পন্থা, সেগুলো যেহেতু ইমিউনোলজিক্যালি কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য তাদের ইম্প্যাক্টটাও হচ্ছে শরীরে অন্যরকম ভাবে পড়ছে। বিশেষ করে প্রথম দিকে আমরা যখন বাচ্চাদের ক্ষেত্রে দেখেছিলাম যে বেশিরভাগ বাচ্চাই, গোটা পৃথিবী জুড়েই দেখা যাচ্ছিল যে তারা হয়তো খুব মাইল্ড সিমটোম্যাটিক বা এসিমটোম্যাটিক, মানে কোনো রকম তাদের সংক্রমণের কোনো লক্ষণ তাদের শরীরে আমরা পাচ্ছিলাম না। আচ্ছা। তো সেদিক থেকে আমাদের ভয়টা কম ছিল। কিন্তু আধুনিক যে B.1.1.7 বা B.1.6.1.7, এই যে স্ট্রেন গুলো, এই যে মিউটেড স্ট্রেন গুলো, এই স্ট্রেন গুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেশি অসুস্থতার লক্ষণ বাচ্চাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। অনেক বাচ্চার ক্ষেত্রেই বেশি বেশি জ্বর আসা, তাদের ফুসফুসের মধ্যে হচ্ছে ফুসফুসের মধ্যে নিউমোনিয়ার লক্ষণ তৈরি হওয়া, কখনো কখনো ডায়রিয়ার লক্ষণ তৈরি হওয়া, এবং তার সাথে সাথে কোভিড ইনফেকশন চলে যাওয়ার পরে শরীরের ইমিউনিটি অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে যে MIS-C বা PIMS বলে, পোস্ট কোভিড যে সিনড্রোম,
সেটাও কিন্তু আমরা ভালো রকমই দেখতে পাচ্ছি। একেবারে। ডক্টর ঘোষ, একটা বিষয় একটু জানতে চাই এখন, সেটা হচ্ছে যে ছোটদের ভেতরেও যারা আহ, আক্রান্ত হচ্ছে তাদের তো কোনোভাবে ভ্যাকসিনেট করা সম্ভব নয়, কারণ কেন্দ্র সবেই ঘোষণা করলো যে 18 বছর বয়সী যারা বা 18-র উপরে যারা তারা এবার ভ্যাকসিন নিতে পারবে মে মাসের 1 তারিখ। কারণ একদম, এ পর্যন্ত একদমই তাই। তো সেকেন্ড ফেজ চলছে না, এবার থার্ড ফেজ শুরু হচ্ছে ভ্যাকসিনেশনের। তো সেক্ষেত্রে ছোটদেরকে মানে, বাঁচানোর ঠিক কি উপায় রয়েছে? কথা বলেছেন। এখনো পর্যন্ত যে সমস্ত ভ্যাকসিন আমরা ইউজ করতে দেখতে পাচ্ছি, সেই সমস্ত ভ্যাকসিনই কিন্তু 18 ইয়ার্স এর উপরে তাদের স্টাডি হয়েছে, অর্থাৎ অ্যাডাল্টদের মধ্যে তাদের স্টাডি হয়েছে। কিন্তু যে কোনো ওষুধ, যে কোনো সাধারণ ওষুধও যেমন বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের আগে সেগুলো অ্যাডাল্টের ক্ষেত্রে যথেষ্ট স্টাডির পরে সেগুলো সেফটি সব দিক থেকে বিচার করে তারপর সেটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের কোনো রকম রেকমেন্ডেশন আসে। তো সেইভাবেই ভ্যাকসিনটাও খুবই নতুন, এবং ভ্যাকসিনের ক্ষেত্রেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা যাচ্ছে অ্যাডাল্ট শরীরেও। তো সেখানে এক্ষুনি দুম করে আমার মনে হয় না পার্সোনালি যে এটা বাচ্চাদের ক্ষেত্রে রেকমেন্ডেশন আসবে। কিছু কিছু ট্রায়াল শুরু হচ্ছে, যেগুলো হচ্ছে একটু ওল্ডার চিলড্রেন, লাইক হচ্ছে আপনার ধরুন 14 বছরের উপরে বা 12 বছরের উপরে, হ্যাঁ, জাস্ট হচ্ছে মানে 12 থেকে 18 বা 14 থেকে 18 এই এজ গ্রুপের উপরে হয়তো কিছু ট্রায়ালস হচ্ছে বা হওয়ার কথাও চলছে। কিন্তু এখনো পর্যন্ত একদম ছোট শিশু যারা রয়েছেন, অর্থাৎ 10 বছরের তলায় বা 12 বছরের তলায়, তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষুনি রিকমেন্ডেশন আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একেবারেই। ডক্টর ঘোষ, একটা বিষয় বলতে চাইবো, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই যে সিদ্ধান্ত হয়েছিল যে স্কুলগুলি খোলা হবে না, মানে ছোট, একেবারে ছোট যে বাচ্চারা তাদের ক্ষেত্রে হুম স্কুল খোলা হুম থাকবে না। এবং হুম এখন তো স্কুল হুম বন্ধই করে দেওয়া হলো, রাজ্য হুম সরকার তো ইতিমধ্যে সার্কুলার হুম দিয়েই দিয়েছে, অন্যান্য রাজ্যেও হুম স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে 14 থেকে 18 যে এজ গ্রুপটার কথা বললেন, এই 14 থেকে 18 এজ গ্রুপটার অনেকেই তারা স্কুলে গিয়েছিল এবং ইতিমধ্যেই তারা স্কুলে ক্লাস করেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করেছে এবং নিয়মিত তাদেরকে এক্সপোজ হতে হয়েছে আর কি, বাইরে হতে বের হতে হয়েছে, হয়েছে। রাইট। হুম তো সেক্ষেত্রে তাদের রিস্ক ফ্যাক্টরটা কি আর একটু বেশি কি অন্যদের চাইতে? সরি। 14 থেকে 18 এজ গ্রুপের যে বাচ্চারা যারা এক্সপোজ হয়েছে তাদের রিস্ক ফ্যাক্টরটা কি একটু বেশি এই হ্যাঁ, মুহূর্তে? ডেফিনেটলি। দেখুন, যত আপনার আউটডোর এক্সপোজার বাড়বে, এখানে আপনার বেশি, আপনার জেনারেল পপুলেশনের মধ্যে যেখানে কেসের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, এখানে একটা বাচ্চা স্কুল যাওয়া, তার ক্লাসরুমে যতই আমরা স্যানিটাইজেশন মেনটেন করি, যতই আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেনিং করি, কিন্তু সেটা কখনোই তো একটা বাচ্চা বাড়িতে থাকার মতো সেফ নয়। এটা তো একেবারেই মানে খুব বেসিক একটা ব্যাপার আর কি। তো সেখানে বাসে ধরুন কোনো রকম স্কুল বাসে তারা যাচ্ছে বা তাদের নিজেদের গাড়িতে গেলেও আলটিমেটলি যে জায়গাটাতে গ্যাদারিংটা হচ্ছে, বা একটা ক্লাসরুমের মধ্যেও অন্তত কিছু সংখ্যক স্টুডেন্ট থাকার মধ্যেও তার মধ্যে যদি একজন সংক্রমিত হয়ে থাকে, সেখান থেকে অন্যান্যদের সংক্রমণের চান্স বাড়ছে। বিশেষ করে লাস্ট যে ল্যান্ডসেটে যে আর্টিকেল বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে যে না, এটা ড্রপলেট নয়, এটা তো এয়ারবর্ন রাইট। ভাইরাস। তো এয়ারবর্ন যদি হয় সেক্ষেত্রে তো সেই যে তত্ত্ব আমরা মেনে চলছি তার থেকেও ভয়ঙ্কর অবস্থার কথা ইঙ্গিত দিচ্ছেন গবেষকরা। যদিও সেটা এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি, কিন্তু যাই হোক, এই ব্যাপারটা তো ঠিকই যে সংক্রমণের যে রেটটা সেটা অনেক বেশি। তো সেখানে একটা ঘরে যদি আমরা 10 থেকে 15টা বাচ্চাকেও পড়তে দেখি, তাদের মধ্যে সংক্রমণের তো চান্স অবশ্যই বাড়বে। সেটা তো একটা বাচ্চা বাড়িতে থাকলে সেই চান্সটা কখনোই নেই। আহ, ছোটদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে যারা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে মানে সিমটমস গুলো কি কি রকম মোটামুটি আপনারা যারা শিশু রোগ বিশেষজ্ঞ তারা তো দেখছেন, ঠিক কি রকম? হ্যাঁ, দেখুন, প্রথম দিকে যেটা হয় যে প্রথম দিকে আমরা সাধারণ ভাইরাল ফিভার বা সাধারণ যে সিজনাল ভাইরাল ফিভার, সেই ধরনের সিমটমস তৈরি হয়। এবার যাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সিভিয়ার হচ্ছে ডিজিজ, সেখানে দেখা যাচ্ছে যে খুব বেশি জ্বর আসতে শুরু করা, 104-105 ডিগ্রি ফারেনহাইট জ্বর। তার সাথে জ্বর কমছে না, 3-4 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে যাচ্ছে, জ্বর কমছে না। বাচ্চা হয়তো একটু ঝিমিয়ে পড়ছে, হয়তো ডিহাইড্রেশনের লক্ষণ তার শরীরে, জল কমে যাচ্ছে বলে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো শ্বাসকষ্টজনিত কোনো সমস্যাও দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে সচরাচর প্রথম ওয়েভের সময় দেখেছিলাম। সেই ধরনের কিছু কিছু সিমটমস তাদের মধ্যেও দেখা যাচ্ছে। তবে এই পার্সেন্টেজটা এখনো খুব বেশি নয়, সেটা আমাদের আমরা মানে ফরচুনেটলি সেটা নয়, কেননা তাহলে আমাদের ক্ষেত্রে আরো অবস্থাটা আরো গম্ভীর হতো। একেবারে এই অবস্থাটা যথেষ্ট, এই মুহূর্তেও যথেষ্টই চিন্তার। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক নিশ্চয়ই। যারা বিশেষজ্ঞ তারা এবং আমজনতা বেশ খানিকটা টেনশনে রয়েছে, কারণ
বড়রা অসুস্থ হলে একরকম, ছোটরা অসুস্থ হলে আরেক রকম। আমরা তো একদম শুরুর দিকে শুনছিলাম ডক্টর ঘোষ নিশ্চয়ই। যে আহ, বয়স্ক মানুষদের অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধাদের বা যারা 45-এর উপরে বয়স, যারা টার্মিনাল ডিজিজে ভুগছেন কিংবা যাদের হাইপার টেনশন বা হাই ব্লাড সুগার ইত্যাদি জাতীয় যে সমস্ত রোগগুলো রয়েছে তাদের ক্ষেত্রে অসুবিধা। তো ছোটদের ক্ষেত্রেও এখন সেই চিন্তাটা, সেই টেনশনটা প্রত্যেকটা পরিবারে বোধহয় ঢুকে পড়েছে। তো ছোটদের ক্ষেত্রে একদমই একদমই। হ্যাঁ ডক্টর ঘোষ, আমি একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো একদম সাধারণ মানুষের প্রশ্ন যেগুলো আপনাকে আমি করছি। সেটা হচ্ছে যে ধরুন একটি পরিবার, সেই পরিবারের হয়তো সকলকেই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরোতে হয়, এক্সপোজ হন তারা বাড়ির বাইরে। এবার বাড়িতে হয়তো একটি ছোট শিশু রয়েছে, তো সেক্ষেত্রে তারা ঠিক কি কি প্রিকশনস নিতে পারেন? কারণ সেই শিশুটি হয়তো বাইরে বেরোয় না, কিন্তু তার বাবা মা হয়তো বাইরে বেরোন বা বাড়ির অন্যান্য পরিবারের যে সদস্যরা তারা। এই প্রশ্নটা খুবই ভাইটাল প্রশ্ন, এবং এই প্রশ্নটা বারে বারে আমাদেরকে ফেস করতে হচ্ছে। কমন এবং প্রশ্ন। এক্ষেত্রে প্রথমেই যেটা আমরা বলি, হ্যাঁ, এটা প্রথমেই আমরা যেটা বলি যে আমাকে যখন কেউ জিজ্ঞেস করেন যে বেবির ক্ষেত্রে আমি কি প্রিকশন নেব, হুম। তখন আমি প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে যে আপনার প্রিকশনটা আপনি আগে নিন। কেননা আপনি বাইরে বেরোচ্ছেন, আপনার ক্ষেত্রে যে কোভিড স্বাস্থ্যবিধি, যে প্রপার মাস্ক ইউজ করা, হ্যাঁ, একদম সব সময় যতক্ষণ আপনি বাইরে রয়েছেন যতটা পারেন আপনি মাস্ক পরেই থাকবেন, মাস্ক খুলবেন না, হ্যাঁ, খুব দরকার ছাড়া। হাত স্যানিটাইজ করতে থাকা, একটা সোশ্যাল ডিস্টেন্স সব জায়গায় যতটা সম্ভব মেনে চলা। ট্রেনে বাসে দেখুন এটা খুবই খুবই কঠিন, আমরা বলে দিচ্ছি বটে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি তো পসিবল না। একটা লোক যদি হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন বা হচ্ছে ধরুন বাসে একটা জার্নি করছে, তার ক্ষেত্রে সেটা কখনোই পুরোপুরি সম্ভব না, কিন্তু তার মধ্যেও যতটা সম্ভব তাকে সেটা মেনটেন করা। এবার সে যখন বাড়ি ফিরে আসছেন, সেই বাইরের ঘুরে আসা মানুষটি যখন বাইরে থেকে ঢুকছেন, তখন প্রথমেই একদম শিশুর কাছে না গিয়ে একটা সেপারেট একটা জায়গা ঘরের মধ্যে ঢুকেই একটা রাখা, যেখানে গিয়ে হচ্ছে উনি আগে জামা কাপড় গুলো ছেড়ে একটা পাচ্ছেন, এবং তারপর প্রপার ওয়েতে একদম সাবান দিয়ে হাত টাত ধুয়ে বাথরুমে ঢুকে গিয়ে দরকার হলে স্নান টান করে একটা পরিষ্কার বাড়ির জামা কাপড় পরে তারপর বাচ্চার কাছে যাওয়া। তো এই মাঝখানে যে একটা ব্যারিয়ার জোন, সেটা ঘরের মধ্যে কিছুটা হলেও ক্রিয়েট করা সম্ভব, সেটা যতটা পারা যায় করতে হবে। যখন বাধ্য হয়ে বাচ্চাদের বাইরে বেরোতে হচ্ছে, হয়তো ডাক্তারের কাছে যাওয়া বা অন্য কোনো কারণে হয়তো ছোটরা বাইরে বেরোচ্ছে, সেই সময়তে তাদের প্রিকশনস কি কি থাকবে? একই রকম কি? হ্যাঁ, প্রায় একই রকম। তার মধ্যে হচ্ছে যে যতটা সম্ভব ক্রাউডেড স্পেসকে আপনাকে অ্যাভয়েড করতেই হবে। হ্যাঁ, একটা শপিং মলে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা নিয়ে বাবা মা কোনো কারণে কোনো কাজে বেরোচ্ছেন, তারপর হয়তো চলো ওর বাড়ি একটু ঘুরে আসি, বা চলো এই শপিং মল থেকে বাচ্চা খুব বায়না করলো ঘুরে আসি। তো এই জিনিসটা একেবারেই অ্যালাউ করা যাবে না। কোনো রকম ক্লোজড স্পেস যেখানে ওভার ক্রাউডিং পসিবল, যেখানে প্রচন্ড লোকজনের ভিড় সম্ভব, থাকা সম্ভব, সেই জায়গাগুলোকে বাচ্চা নিয়ে একেবারেই যাওয়া যাবে না। যেটুকু আপনার দরকার, বাচ্চাকে যদি আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন তাহলে আপনার চিকিৎসকের কাছে গেলেন, ওয়েটিং রুমে একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বসলেন, যে সময়টুকু দেখানোর দেখিয়ে আপনি বেরিয়ে সোজা বাড়ি এলেন। এর বাইরে কোনো রকম কোথাও যাওয়া সেটা একেবারেই করা যাবে না। কোনো রকম আননেসেসারি এক্সপোজার বাচ্চার হতে দেওয়া যাবে না। যে বাচ্চারা একেবারে ছোট, তাদেরকে মাস্ক পরিয়ে রাখাটা সত্যি ডিফিকাল্ট। একটা 1 বছর, হ্যাঁ, 1.5 বছরের বাচ্চা, তাকে মাস্ক পরিয়ে রাখাটা সত্যি ডিফিকাল্ট। তারা তিনি উল্টে খুলে ফেলবেন। চেম্বারে ঢুকে বাবা মার মাস্ক ধরে টানাটানি করে হ্যাঁ, খুলে দেয়। হ্যাঁ, তো সেখানে সেটা খুব ডিফিকাল্ট। কিন্তু একটু বড় বাচ্চা হলে তাকে এই ব্যাপারটা পুরোটা বুঝিয়ে, কেননা ওরাও এখন প্রায় 1 বছর হতে চললে, একটু বড় বাচ্চা যারা তারা বোঝে, তারা নিজেরাই হচ্ছে অনেক সময় চেম্বারে এসে কাকু একটু আমাকে একটু স্যানিটাইজার দিন বলে হাত বাড়িয়ে দেয়। তো এই ধরনের ব্যাপার কিন্তু ওদের মধ্যেও আসছে। তো ওদেরকে বোঝালে যে হবে না এরকম নয়, একটু বড় বাচ্চা হলে তাকে যদি ভালোভাবে বাবা মা বোঝাতে পারেন, তাহলে কিন্তু তারা মুখে মাস্কটা রাখা বা স্যানিটাইজার ইউজ করা, হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু ওরা মেনে চলে। হ্যাঁ, বাচ্চাদেরকে বোঝালে ওরা কিন্তু বোঝে, সেই বোঝানোর ধরনটা একটুখানি ঠিকঠাক হতে হবে, আর কিছুই না। একেবারে। আমি ডক্টর ঘোষ একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে যে ছোটদের ক্ষেত্রে এই যে মারাত্মক একটা করোনা রোগ এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট, নতুন স্ট্রেন যাই বলা হোক না কেন, নতুন প্রজাতি, যারা এককোষী প্রাণী যেহেতু, সেহেতু তারা নিজেদের প্রতি মুহূর্তে বদলে নিতে পারছে এবং প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিতে তারা বদলাতে পারছে নিজেদের। তো সেই জায়গা থেকে এই ভাইরাসটা আরো কতদিন আমাদের জ্বালাতন করতে পারে? ঠিক কি মনে করছেন? আমি সব বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে এই একই প্রশ্নটা করছি। কতদিন পর্যন্ত আমাদের সঙ্গে সাথী হয়ে থাকবে এই মারাত্মক? হ্যাঁ, এটা 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 দেখুন, এটা তো আমাদের সবারই প্রশ্ন যে এই এই সংকট আর কতদিন চলবে। রাইট। তো এটা বলার আসল লোক কিন্তু এপিডেমিওলজিস্ট যারা রয়েছেন, যারা ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি নিয়ে কাজ করেন,
হ্যাঁ, যারা হচ্ছে রোগের যে বিবর্তন হয়, তার যে বিভিন্ন স্টেপে স্টেপে মিউটেশন হয়ে যে ধরনের জিনিস হয়ে থাকে। আমরা স্প্যানিশ ফ্লু এর ক্ষেত্রে আগে কিছু কিছু ক্ষেত্রে ইতিহাস জানি যে স্প্যানিশ ফ্লু এর ক্ষেত্রেও এরকম ঘটনা হয়েছিল। সেকেন্ড ওয়েভ সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মানে আমাদের এখানে যেমন কোভিড এর ক্ষেত্রে মারাত্মক হয়েছে, তখন সেটাও সেরকমই মারাত্মক হয়েছিল। তবে যেটা বলা হয় যে এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন যেখানে খুব অল্প দিনের মধ্যে ভাইরাস মিউটেট করে খুব একটা বড় সড়ো সেকেন্ড ওয়েভ, প্রাথমিক ওয়েভের থেকেও বড় দেখা যাচ্ছে, সেখানে হয়তো এর ডিউরেশনটা প্রথম ওয়েভের মতো অত বেশি দিন হবে না। অর্থাৎ কিনা যদি ধরুন প্রথম ধাপে এই সময় দাঁড়িয়ে আপনার 5,000 জন প্রত্যেক দিনে এফেক্টেড হচ্ছিলেন, সেখানে এখন প্রায় 8,000-এর কাছাকাছি লোকজন এফেক্টেড হচ্ছেন। অতএব ডেফিনেটলি যে ইন্টেন্সিটি অফ ইনফেকশন সেটা বেড়েছে। তো সেটা বাড়লে হয়তো আশা করা যায়, এগুলো সবই আশা, অ্যাজাম্পশন, হ্যাঁ, কোনোটাই ফুল প্রুফ সাইন্টিফিক তত্ত্ব কিছু নয়। তবে আশা করা যায় যে হয়তো সেকেন্ড ওয়েভটা আমরা আশা করতে পারি যে হয়তো প্রথম ওয়েভের মতো অত দীর্ঘস্থায়ী হবে না, সেটা হয়তো তার থেকে অনেকটাই কম স্থায়ী হবে। এবং এইভাবে কিছু কিছু ওয়েভ আসবে, সেটা কমে যাবে, আবার আসবে, আবার কমে যাবে। এই করতে করতে যখন মোটামুটি একটা পপুলেশনের মধ্যে একটা জেনারেল একটা ইমিউনিটি তৈরি হবে, হার্ড ইমিউনিটি কনসেপ্ট যেটা আমরা প্রথম দিকে শুনেছিলাম, সেই সময় কিছুটা হলেও জিনিসটা কন্ট্রোল হবে। তো এখনই তো সেটা আমরা একেবারে দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে আছি। ঢেউয়ের আনাগোনা দেখে যেতে হবে এখন, তাছাড়া আমাদের কাছে কোনো মানে আর কোনো দ্বিতীয় পথ উচ্চবাচ্য নেই আর কি। মানে আমাদের প্রত্যেক দিনে যেটা হয় যে একটি অসুস্থ ভালো হলো কি হলো না, দ্বিতীয় অসুস্থ রোগীতে আমরা কনসেন্ট্রেট করি। তো সেখানে এই প্যান্ডেমিক সিচুয়েশন কতদিন থাকবে, কতদিন থাকবে না, এই মৃত্যু মিছিল কতদিন আমাদের দেখতে হবে, সেটা আমাদের ক্ষেত্রে অন্তত আহ মানে আমরা বলতে পারি যে আমরা এটা নিয়ে চিন্তা করার খুব একটা অবকাশ পাচ্ছি না। আমাদের এখন কাজ করে যেতে হবে, এটুকুই আমরা জানি। যে অসুস্থ যারা রয়েছেন তাদের চিকিৎসা করে যেতে হবে, এটাই আমরা জানি। এবার বাকিটা দেখা যাক কি রকম কি হয় আর কি। একেবারেই তাই। আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ডক্টর ঘোষ। অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের সময় দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমাদের এই যে যে করোনার দ্বিতীয় ঢেউ, যাকে আমরা মারণ ঢেউ বলছি, এই মারণ ঢেউ মারাত্মক আকারে আমাদের হামলা চালাচ্ছে। শুধুমাত্র বড়রা নয়, যারা বাইরে বেরোচ্ছে তারাই নন, সেই সঙ্গে সঙ্গে বাড়ির বয়স্ক ব্যক্তিরা যারা বাড়িতে থাকছেন বা বাড়ির একেবারে ছোট্ট সদস্যটিও আক্রান্ত হচ্ছে, এরকম ছবিও আমরা দেখতে পাচ্ছি। এবং ছোটদের ভেতরে যে আহ ভাবে সংক্রমণটা আমরা দেখিনি প্রথম পর্বে, এই দ্বিতীয় পর্বে, এই দ্বিতীয় ঢেউ আসার পরে সেটাও দেখছি। সুতরাং সতর্ক থাকতে হবে, ওই এসএমএস এর বিষয়টি মাথায় রাখতে হবে, অর্থাৎ স্যানিটাইজেশন, মাস্ক ব্যবহার এবং অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রাখা। সেই বিষয়গুলো মাথায় রাখলেই বোধহয় বাঁচা যাবে, বোধহয় এই মারণ ঢেউ থেকে রক্ষা পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ আপনাকে। ধন্যবাদ। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে যারা বাড়িতে থাকেন, অর্থাৎ ধরুন বৃদ্ধ বৃদ্ধা বা একেবারে ছোট শিশুটি, তারা ঠিক কেমন রয়েছে সেটার একটুখানি খোঁজ প্রত্যেক দিন যদি নেন। অনেক সময় এরকমটা হয়, সেটা হচ্ছে বড়রা তাদের নানান অসুখ, নানান অসুবিধা, সেই বিষয়গুলো এক্সপ্রেস করতে পারে, বলতে পারে, কিন্তু পরিষ্কার করে মুখ ফুটে হয়তো ছোটরা বলতে পারে না, আর হয়তো অভিমানবশত কিংবা বললে কি ভাববে এই ধারণা বশত অনেক সময় বৃদ্ধ বৃদ্ধারাও বলেন না তাদের অসুবিধার কথা। সুতরাং একটুখানি খোঁজ নিতে হবে তাঁদেরও, আমাদের আশেপাশে যারা রয়েছেন, যারা প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, তাদেরও ঠিক তারাও কেমন রয়েছেন সেই খোঁজটাও একটুখানি নেবেন। কারণ এর আগে করোনার আক্রমণের সময় আমরা দেখেছিলাম যে সোশ্যালি আইসোলেটেড হয়ে গিয়েছিলেন করোনা আক্রান্তরা। সেই ঘটনাটা যেন না ঘটে, সেই বিষয়টার দিকে নজর রাখতে হবে। এবার করোনার দ্বিতীয় ঢেউ এসেছে, আর এই ঢেউ সত্যি সত্যি মারণ ঢেউ। সুতরাং এই মারণ ঢেউ থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে। দেশের নেতৃত্ব সেরকমটাই বলছেন যে একজোট হয়ে লড়তে হবে, কিন্তু শুধুমাত্র মুখের কথা নয়, সেই সঙ্গে সঙ্গে তাদের তরফ থেকেও যেমন নানান রকম পদক্ষেপ করা হচ্ছে, তেমনি আমরা সাধারণ মানুষ, আমরা এই সমাজেরই অংশ। সুতরাং আমাদেরও বেশ খানিকটা সতর্ক হতে হবে, নিজেও যেমন সতর্ক হতে হবে, অন্যদেরও সতর্ক করতে হবে। আশেপাশে মাস্ক ছাড়া কাউকে দেখলেই সতর্ক করুন তাকে, কারণ মাস্ক একটি অস্ত্র, আর সেই মাস্ক পরাটা আমাদের এই মুহূর্তে দরকার করোনাকে প্রতিহত করতে। করোনার এই ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট, যা ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে মাঠে নেমে পড়েছে আপনাকে আমাকে হারাবে বলে, পরাজিত করবে বলে, তাকে পরাজিত করতে হবে একজোট হয়ে সবাই মিলে। আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।